নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মোদী সরকারে বড় সড় পরিবর্তন এবং মোদী সরকারের ক্যাবিনেটের বিস্তার যখন হবে আপনারা শুনতেই পাচ্ছেন সেটা। কিন্তু এবারে যে খবর বেরিয়ে আসছে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এত বছর ধরে যাকে নিয়ে কোনো ধরনের কোনো ভাবনা চিন্তা হয়নি, মোদী সরকার যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে তিনি রয়েছেন। এবং অবশ্যই একদম এর আগে যখন ভারতীয় জনতা পার্টির সরকার ছিল তখনও তিনি এমপি ছিলেন এবং ভালো ভালো দায়িত্ব সামলেছেন বটেই। এবং একদম বিজেপির সর্বভারতীয় সভাপতি সেই হিসেবেও যিনি দায়িত্ব সামলেছেন ভারতবর্ষের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এই মুহূর্তে কিন্তু মন্ত্রিত্ব চলে যেতে পারে তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে বিশেষ অধিকার হনন সেই ধরনের একটি নোটিশ রাজনাথ সিং এর বিরুদ্ধে কিন্তু জমা পড়েছে পার্লামেন্টে। এবং আপনারা বুঝতেই পারছেন যে পার্লামেন্ট যখন মনসুন সেশনটা শুরু হবে তখন রাজনাথ সিং এর ওপরে কিন্তু বিরোধীরা এক কাট্টা হয়ে এই বিষয়টা নিয়ে অন্তত রীতিমতন কিন্তু ঝাঁপিয়ে পড়বে। তাই অবশ্যই এই মুহূর্তে রাজনাথ সিং এর মন্ত্রিত্ব যেতে পারে তেমন একটা আলোচনা কিন্তু চলছে। অন্যদিকে আপনাদেরকে জানাই যে স্মৃতি ইরানি তিনি কিন্তু আবারও ফেরত আসতে পারেন মোদী মন্ত্রিসভায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবেই কিন্তু স্মৃতি ইরানিকে ফেরানো হতে পারে তেমন খবর উঠে আসছে। আপনারা জানেন যে মোদীর মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব স্মৃতি ইরানি বিভিন্ন সময় পালন করেছেন। শিক্ষা দপ্তর সেটাও পর্যন্ত এক সময় স্মৃতি ইরানির হাতেই ছিল, কিন্তু পরবর্তীতে সেটার থেকে সরিয়ে তাকে নারী ও শিশু সুরক্ষা সেই দপ্তরে দেওয়া হয়। অন্যান্য বিভিন্ন সেক্টর সামলান তিনি। কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনে আমেঠি থেকে হেরে যাওয়ার পরবর্তীতে তাকে কিন্তু একদম কর্নার করে দেওয়া হয়। কিন্তু রিসেন্টলি তার আবারও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্ষেত্রে ভাজপা সরকার তৈরি করার ক্ষেত্রে, আসামের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি সাহায্য করেছেন, অবশ্যই একটা অগ্রণী ভূমিকা নিয়েছেন। এবং সেই ক্ষেত্রে তার নামটা কিন্তু উঠে আসছে যে তাকে আবারও ফিরিয়ে আনা হতে পারে মোদী ক্যাবিনেটে। সম্পূর্ণটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অব্দি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে স্মৃতি ইরানি আবার ক্ষমতায় আসতে পারেন তেমন একটা বিষয় আসছে। এবং অবশ্যই 2024-এ তিনি কিশোরী লাল শর্মার কাছে 1 লাখের বেশি ভোটে হেরে যান এবং সেখান থেকেই কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং যেটা এই মুহূর্তে লাইভ হিন্দুস্তান সেই জায়গা থেকে খবর উঠে আসছে, সেই পেপারে একদম ছাপানো হয়েছে যে রাজনাথ সিং তাকে সরিয়ে দেওয়া হতে পারে। এবং রাজনাথ সিং এর যে সরানোর জায়গাটা সেটা মূলত তৈরি হয়েছে কিন্তু রিসেন্টলি কয়েকদিন ধরে। তার কারণ আমরা ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি অপারেশন সিন্দুর সেই সময় রাজনাথ সিং একদম সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে বলেছিলেন ভারতবর্ষের কোন সেনাবাহিনীর কিচ্ছু কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি। কিন্তু সেটা যে সর্বৈবভাবে তিনি সত্য ভাষণ করেননি সেটা 1 বছরের মাথায় এসে আমরা জানতে পারি যে অপারেশন সিন্দুর চলাকালীন ভারতবর্ষের 6 জন সেনাবাহিনীর জওয়ান তারা প্রাণ হারিয়েছেন, তারা শহীদ হয়েছেন। এবং অবশ্যই দেশবাসী হিসেবে সেটা আমাদের জানার অধিকার ছিল, কিন্তু সেটা জানানো হয়নি, প্রতিরক্ষা মন্ত্রী সেটা আমাদের জানাননি। তো সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে রাজনাথ সিং তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু কথাবার্তা চলছে। এবং সেটা কিন্তু নরেন্দ্র মোদীর যে ছবি, নরেন্দ্র মোদীর যে একটা ইমেজ সেটাকে কোথাও গিয়ে রীতিমতন ধাক্কা দিচ্ছে। কারণ এই অপারেশন সিন্দুর সেটাকে সামনে রেখে একদম সারা পৃথিবীতে নিজেদের ডেলিগেট পাঠিয়ে নরেন্দ্র মোদী কিন্তু একটা অন্য জায়গা তৈরি করেছিল যে আমরা একদম মুখের উপর জবাব দিতে পারি, পাকিস্তানকে আমরা মেনে নেব না, টেরোরিজমকে আমরা মেনে নেব না। এবং অবশ্যই সেটা আমাদের একটা গর্বের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে এই মুহূর্তে যেভাবে খবর বেরিয়ে এলো 1 বছর পরে, সেই জায়গাটা কিন্তু কখনোই স্বস্তির জায়গা নয় মোদী সরকারের কাছে। এবং সেখান থেকেই রাজনাথ সিং তার কিন্তু মন্ত্রিত্ব যেতে পারে, এত বড় একটা খবর এই মুহূর্তে ঘোরাফেরা করছে। এর সঙ্গে নিতিন গাডকারি তারও মন্ত্রিত্ব কিন্তু একদম প্রশ্নচিহ্নের মুখোমুখি। আপনারা জানেন এই মুহূর্তে সাধারণ যুব সমাজ থেকে শুরু করে যারা 2 হুইলার ইউজ করে, 4 হুইলার ইউজ করে, তাদের প্রত্যেকে এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একদম সরব হচ্ছে এবং তারা বক্তব্য রাখছে যে তাদের বাইক থেকে গাড়ি প্রত্যেকটা খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ ইথানল মেশানো হচ্ছে পেট্রোলের মধ্যে। এই যে পেট্রোলের মধ্যে ইথানল মেশানো হচ্ছে সেটা সম্পূর্ণভাবে গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে
সমস্তটা খারাপ করে দিচ্ছে এবং E20 পেট্রোল হিসেবে যেটা বিক্রি করা হচ্ছে সেটা এই নীতিন গাডকারি তার ছেলের ব্যবসা, ইথানল ব্যবসা, সেটার সঙ্গে কোথাও যুক্ত এবং সেইভাবেই এই ইথানলটাকে প্রমোট করা হচ্ছে, পেট্রোলের মধ্যে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এই জন্য কিন্তু নীতিন গাডকারির উপর অবশ্যই একটা চাপ বাড়ছে এবং অবশ্যই আপনারা জানেন নীতিন গাডকারির বিষয় অবশ্যই খুব একটা গুজরাট লবি কখনোই স্বচ্ছন্দ নয়। নীতিন গাডকারি বিভিন্ন সময় গুজরাট লবির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভাষণ করেন এবং অবশ্যই পার্টির অভ্যন্তরে খুব একটা গুড বুকে থাকা কিন্তু মানুষ তিনি নন। অবশ্যই আরএসএস এর একটা সাপোর্ট রয়েছে নীতিন গাডকারির প্রতি, কিন্তু নীতিন গাডকারি কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্নচিহ্নের মুখে। তার যে দপ্তর এবং একদম প্রথম থেকে 2014 সাল থেকে তার যে দপ্তর একদম সড়ক এবং পরিবহন দপ্তর, সেটা কিন্তু এই মুহূর্তে অন্য কাউকে দেওয়া হতে পারে তেমনও একটা খবর উঠে আসছে। এগুলো সবই কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের খবর। তবে অবশ্যই এরা দুজন খুব গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর সৈনিক প্রথম থেকে একদম 2014 সালে নরেন্দ্র মোদীর নামটা যিনি ডিক্লেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে ভোটের ঠিক আগে, সেটাই ছিলেন রাজনাথ সিং। তো সেই রাজনাথ সিং এর এই মুহূর্তে যদি মন্ত্রিত্ব চলে যায় সেটা কিন্তু অবশ্যই বড় সড়ো একটা জায়গা তৈরি হবে এবং নরেন্দ্র মোদী কোথাও গিয়ে এই মুহূর্তে বুঝতে পারছেন যে তার যে 2029 পর্যন্ত লড়াইটা, সেটা কোথাও গিয়ে দেশের সাধারণ নাগরিক, দেশের সাধারণ ভোটার, তাদের ওপর কিন্তু কোথাও গিয়ে ধাক্কা দিচ্ছে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণভাবে আপনাদের আগেই জানিয়েছি যে নির্মলা সীতারামনের ওপরেও কিন্তু অবশ্যই নজর রয়েছে। নির্মলা সীতারামন তার যে অর্থ দপ্তর সেটাও কিন্তু চলে যেতে পারে এবং চলে গিয়ে তিনি এডুকেশন ডিপার্টমেন্টে আসবেন এবং এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ধর্মেন্দ্র প্রধানের সম্পূর্ণভাবে কিন্তু তাকে সরে যেতে হবে। এই বিষয়টা নিয়েও চর্চা চলছে। আমরা জানি না নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত তিনি সারপ্রাইজ করেন প্রতি মুহূর্তেই, এটা বিভিন্ন সময় আমরা গদি মিডিয়াতে শুনতে পাই। তাই শেষ পর্যন্ত কার গদি যাবে কার গতি থাকবে আমরা জানি না, তবে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ রদ বদল হবে এই মুহূর্তে। তার কারণ 2027 সালের উত্তরপ্রদেশের যে ভোট রয়েছে তার ঠিক আগে নিজেদেরকে গুছিয়ে নেওয়া, সেই জায়গাটা করবার জন্যও কিন্তু অবশ্যই একটা রদ বদল দরকার এবং সেই রদ বদলটা কিন্তু এই মুহূর্তে নীতিন গাডকারি থেকে শুরু করে রাজনাথ সিং তাদের মাধ্যমে যেমন হবে। এবং এর আগেই আপনাদেরকে একটা ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে অমিত শাহ তাকে কিন্তু ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী অর্থাৎ ডেপুটি প্রাইম মিনিস্টার সেই পদেও রাখা নিয়ে একটা জল্পনা চলছে। সুতরাং সম্পূর্ণটা মিলিয়ে এই মুহূর্তে একটা নতুন ছবি, নতুন বিজেপি, সেরকম একটা প্রেক্ষাপট তৈরি করার বার্তা এবং সেই জায়গাটা যদি তৈরি হয় 2029 সালে, তাহলে অবশ্যই ভারতীয় জনতা পার্টি সেটার থেকে একটা বড় সড়ো লাভ, অবশ্যই বেনিফিট লাভ করবে। কিন্তু গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে নরেন্দ্র মোদী সম্পূর্ণ যে তার এতদিন ধরে যাদেরকে নিয়ে চলতেন সম্পূর্ণ সার্কেলটাকে বদলানোর চেষ্টা করবেন, তিনি এত বড় রিস্কটাকে নেবেন এবং যদি বদলানো হয় তাহলে কাকে বসানো হবে? নীতিন গাডকারিকে যদি সরানো হয় তাহলে তার জায়গায় কাকে বসানো হবে? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে। যদি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে রাজনাথ সিংকে সরিয়ে দেওয়া হয় তাহলে তার জায়গায় কে বসবেন? কারা এই মুহূর্তে কেপেবল রয়েছেন? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। সুতরাং কোথাও গিয়ে অবশ্যই একটা চেঞ্জের দরকার, সেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ বুঝতে পারছেন। দেশের সাধারণ মানুষ, দেশের সাধারণ আমজনতা, তারা বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছে। কখনো ইথানল নিয়ে ক্ষোভ প্রকাশ করছে, কখনো পেপার লিক ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করছে, কখনো একদম সরাসরি আমরা দেখতে পেয়েছি যে বেরোজগারি অর্থাৎ বেকারত্ব সেটাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। সেগুলো যেমন একদিকে চাপ দিচ্ছে, ঠিক তেমন ভাবেই কিন্তু অবশ্যই এই মুহূর্তে যেটা দিয়ে শুরু করলাম, স্মৃতি ইরানি তার ফিরে আসাটাও মোদী ক্যাবিনেটে একটা অন্যতম বার্তা দেবে উত্তরপ্রদেশের ভোটের আগে, পাঞ্জাবের ভোটের আগে, যে মহিলাদেরকেও কিন্তু মোদী সরকার খুব গুরুত্ব দিয়ে দেখছে। সেই জায়গাটাও কিন্তু একটা প্রতিষ্ঠা করার মতন বিষয় আছে। তাই জন্য নির্মলা সীতারামন তাকে কিন্তু সম্পূর্ণ মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়ার কথা আমরা কোথাও শুনতে পাচ্ছি না। তাকে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে সরিয়ে এডুকেশন মিনিস্ট্রিতে রাখা হবে, সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনাদের সামনে রাখলাম পুরোটা। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে আমাদেরকে সাহায্য করলে আমরা অবশ্যই এগিয়ে যেতে সাহস পাবো।